গল্পের শুরুতেই আমাদের ২০০১ সালের একটি দৃশ্য দেখানো হয়, যেখানে একটি সদ্যবিবাহিত দম্পতির বিদায়ের অনুষ্ঠান হচ্ছে। তাদের মধ্যে ছেলেটির নাম দীপক কুমার আর মেয়েটির নাম ফুলকুমারী। আসলে দীপকের বিয়ে কিছুদিন আগেই হয়ে গিয়েছে আর তার বাড়ির লোকজন বিয়ের পরেই চলে গিয়েছে, কিন্তু ফুলের পরিবারের কিছু পারিবারিক রীতি রেওয়াজের জন্য তারা দুজন থেকে যায়। পরের দিন তাদেরকে যখন বিদায় দেওয়া হচ্ছিল, তখন ফুলের মা ফুলকে একটা ঘোমটা দিয়ে ঢেকে দেয় আর সেটাকে রাস্তায় তুলতে বারণ করে। এরপর তারা দুজন বেরিয়ে পড়ে। ফুলের ভাই একটা স্কুটার নিয়ে আসে তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। তো দীপকের বাড়ি হচ্ছে সূর্যমুখী গ্রামে, যেখানে যেতে হলে প্রথমে নৌকায় করে নদী পার হতে হয়, এরপর সূর্যমুখী গ্রামের ট্রেন ধরতে হয়। তারা যখন বাসে ছিল তখন দীপক ফুলকে বলে, তোমার সব গহনা খুলে আমাকে দাও, কারণ বাসে অনেক ভিড়, কখন চুরি হয়ে যাবে জানতেও পারবে না। এরপর তারা বাস থেকে নেমে একটি ট্রেনে উঠে আর বগিতে ঢুকতেই দেখতে পায় যে তাদের মতোই আরও দুটো সদ্যবিবাহিত দম্পতি রয়েছে। প্রচণ্ড ভিড়ের কারণে তাদের দুজনেরই বসার জায়গা হয় না, এজন্য দীপক ফুলকে বসিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই সেখানে থাকা একটি দম্পতির মা দীপককে জিজ্ঞাসা করে, বিয়েতে কি কি পেলে মেয়ের বাড়ি থেকে? এটা বলেই সে নিজেদের ব্যাপারে বলতে থাকে। আমার ছেলে প্রদীপ তো মোটর সাইকেল, ১.৫ লাখ ক্যাশ আর মোবাইল পেয়েছে, কিন্তু তুমি কি পেয়েছো? এর উত্তরে দীপক কিছুই বলে না। কিছুক্ষণ পরে ভিড় একটু হালকা হওয়ার কারণে দীপকেরও বসার জায়গা হয়। একটু পরে দীপক ফুলকে বলে, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। তখন ট্রেন স্টেশনে থামার কারণে আরো লোকজন আসতে থাকে এবং তারা বসতে চাইলে ফুল ধীরে ধীরে জানলার পাশে চলে যায়। ফুলের পাশে বসে প্রদীপ এবং তার স্ত্রী জায়া। খানিক পরেই দীপকও ফিরে আসে। সে দেখে সিটগুলো অদল বদল হয়ে গেছে, তাই সে সিটের পাশে থাকা একটি লোককে বলে বসার জন্য জায়গা দিতে। সারাদিন অনেক জার্নি করার কারণে দীপক ঘুমিয়ে পড়ে। ব্রেকের আওয়াজে ঘুম ভাঙলে দেখতে পায় তাদের স্টেশন চলে এসেছে, তাই তাড়াহুড়া করে দীপক প্রদীপের স্ত্রী জায়াকে ফুল ভেবে নামতে বলে, কিন্তু জায়া বুঝতে পেরেও কিছু বলে না। দীপকের পিছন পিছন যেতে থাকে। এরপর দীপক জায়াকে নিয়ে বাসে করে তাদের বাড়ি আসতে থাকে, আর এইদিকে দীপকের বন্ধুগুলো ব্যান্ডপাট্টি নিয়ে অপেক্ষা করছিল তার আসার জন্য। কিছুক্ষণ পরেই বাস আসে। দীপক নামার সাথে সাথে তারা কাছে গিয়ে জড়িয়ে ধরে আর নাচতে থাকে। দীপক বাড়ি আসার পর তার মা বরণ করার জন্য ফুলকে ঘোমটা তুলতে বলে। ঘোমটা তুললে সবার চোখ কপালে উঠে যায়, কারণ এ তো ফুল না, দীপক কাকে নিয়ে এসেছে। দীপকও পুরো চুপ হয়ে যায়। সে নিজেও বুঝতে পারছিল না ফুলকে চিনতে সে এতটা ভুল করেছে। দীপকের বাবা বলে, আমার বাপ দাদাও শোনেনি এমন ঘটনা যা আজকে দীপক করেছে। মানুষের জিনিসপত্র বদলে যায়, ছাতা সাইকেল বদলে যায়, তবুও মানা যায়, কিন্তু দীপকের বউ বদলে গেছে। দীপক চিন্তা করতে থাকে ফুল এখন কি অবস্থায় আছে, কারণ সে তো জানেও না যে ট্রেন থেকে নেমে পড়েছি। তাই দীপক বেশি দেরি না করে সোজা একবার স্টেশনের দিকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে, আর স্টেশনে এসে এদিক ওদিক দেখলেও কোথাও ফুলকে খুঁজে পায় না। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমাদের দীপকের বাবাকে দেখানো হয়। সে জায়াকে জিজ্ঞাসা করে তার নাম কি, তো জায়া জানায় আমার নাম পুষ্পা। তো আমরা তো জানি যে তার নাম জায়া, কিন্তু সে মিথ্যা কথা কেন বলে তার লাস্টের দিকেই জানতে পারবো। এরপর জায়া তার গ্রামের নাম সামবেলা আর তার স্বামীর নাম পঙ্কজ বলে, কিন্তু তার শ্বশুর বাড়ি কোথায় সেটা সে জানে না। দীপকের বাবা বলে তার বাড়িতে কোনো ফোন আছে কিনা, যেন তার বাড়িতে খবরটি দিতে পারে। এর কিছুক্ষণ পর আমরা ফুলকে দেখতে পাই। সে ঘুমাতে থাকে। ফুলের যখন ঘুম ভাঙে সেখানে সে দীপককে দেখতে পায় না, তাই তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে পড়ে আর চারদিকে খুঁজতে থাকে। এদিকে প্রদীপকেও দেখতে পাই, সে জায়াকে খুঁজছে, কিন্তু তার কথাবার্তায় বোঝা যায় জায়া হারানোয় তার কিছুই যায় আসে না। এদিকে জায়াও রাতের অন্ধকারে ঘর থেকে বার হয় আর তার ফোন থেকে পুরনো সিম কার্ডটি বার করে পুড়িয়ে দেয়, মানে জায়াও সবার কাছ থেকে কিছু লুকোচ্ছে। এরপর সকালে ফুলকে দেখা যায় সে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তখন তার পাশে একটি ভিখারি আসে, যাকে দেখে ফুল ভয়ে দৌড়াতে থাকে। ফুলকে এভাবে দৌড়াতে দেখে ছোটু নামের একটি ছেলে এগিয়ে আসে আর বলে, ভয় পেও না, এ তোমার কোনো ক্ষতি করবে না। তখন ছোটু বলে কোথায় যাবে, কিন্তু ফুল কিছুই বলে না। তাই ছোটু বলে, হারিয়ে গেছো কি? ফুল মুখে কিছু না বললেও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ছোটু বলে, চিন্তা করো না, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিতে সাহায্য করব। এটা বলে সে ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার ফুলকে তার নাম জিজ্ঞাসা করলে ফুল তার নাম বলে। এরপর স্টেশন মাস্টার ফুলকে তার স্বামীর নাম জিজ্ঞাসা করে, তো ফুল মুখে কিছু না বলে তার হাতটি বাড়িয়ে দেয়, কারণ তার হাতেই দীপকের নাম লেখা ছিল। এরপর ফুলকে তার গ্রামের নাম জিজ্ঞাসা
করলে ফুল বলে গঙ্গাপুর। তখন স্টেশন মাস্টার বলে, যেখানে গঙ্গা দেবী নেই সেই জেলারও 4টি গ্রামকে গঙ্গাপুর বলে, আর 2টি গঙ্গাপুর তো আমাদের প্রাতিলায় রয়েছে। তুমি কোন স্টেশন থেকে ট্রেনে চড়েছিলে? ফুল জানায়, আমাদের গ্রামে কোনো স্টেশন নেই, ক্ষেতের পাশ দিয়ে ট্রেন যায়, সেখানেই একটি ছোট্ট ঘরের মতো আছে, কোথাও ট্রেনে করে যেতে হলে সেখান থেকেই যায়। স্টেশন মাস্টার ফুলকে কিছু গ্রামের নাম বলে যাতে তার শ্বশুর বাড়ি মনে করতে পারে, কিন্তু ফুল বলে তার শ্বশুর বাড়ি কোনো ফুলের নাম দিয়ে, যা সে মনে করতে পারছে না। স্টেশন মাস্টার এতক্ষণে বেশ বিরক্ত হয়। সে বলে, কোনো কিছু জানলে আমি ঠিক চেষ্টা করতাম, কিন্তু তোমার তো কিছুই মনে নেই, এভাবে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না, তোমরা পুলিশ স্টেশনে যাও। এরপর তারা সেখান থেকে বেরিয়ে আসে, আর ছোটু বলে, তোমার সাহায্য এখন মঞ্জুমাই করতে পারে, ছোট ছিলাম তখন থেকে তার সাথে কাজ করছি, মাই বড় দয়ালু। মঞ্জুমাই সব শুনে বলে, গ্রামের নাম কোনো কিছু জানলে কতক্ষণে পৌঁছে দিতাম। ছোটু বলে, ওটাই তো সমস্যা, ফুল তার শ্বশুর বাড়ি কোথায় সেটা সে জানে না, আর তার বাপের বাড়ি খুঁজে পেলেও সেখানে সে যাবে না, কারণ স্বামীকে ছাড়া বাপের বাড়ি গেলে অনেক বদনামি হবে, সবাই বলবে ফুলেরই কোনো দোষ আছে। মঞ্জুমাই একটু হাসে আর বলে, ফ্রটের কথা শুনেছিস কখনো? এদেশে বছরের পর বছর এরকম চলছে, তোর স্বামী তোর কাছ থেকে সব গহনা নিয়ে সুযোগ বুঝে পালিয়ে গেছে, আর তুই তার অপেক্ষায় আছিস। ফুল বলে, সে এমন না, আমার বিশ্বাস সে ঠিক আমাকে খুঁজছে। এদিকে দীপক তার বন্ধুদের সাথে পুলিশ স্টেশনে আসে আর ইন্সপেক্টর মনোহরকে সব খুলে বলতে থাকে সে কিভাবে ফুলকে হারিয়ে পুষ্পাকে নিয়ে এসেছিল। ইন্সপেক্টর মনোহর সব শুনে বলে, ঠিক আছে, খোঁজা শুরু করছি। প্রদীপকেও দেখি, সে থানা গিয়েছে মিসিং রিপোর্ট লেখাতে। তখন জানতে পারা যায় জায়া হচ্ছে তার দ্বিতীয় স্ত্রী, আর তার প্রথম স্ত্রীকে সে মেরে ফেলেছে না মারা গিয়েছে সেটা কোর্টে প্রমাণ হয়নি। এদিকে দীপক থানা থেকে বাড়ি ফিরতেই তার মা বলে, পুষ্পাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই থানায় বেরোনোর কিছুক্ষণ পরে সেও বার হয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। দীপক বলে, মানুষজন শুনলে কি ভাববে, কেমন দায়িত্ববান লোকজন, 2 দিনে 2 জনকে হারিয়ে ফেলে। তো দীপক যখন এসব কথা বলছিল তখনই দেখা যায় পুষ্পা আসতে থাকে। এজন্য দীপক এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে, কোথায় ছিলে এতক্ষণ? পুষ্পা বলে, মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। এরপর সিন থানার দিকে শিফট হয়। ইন্সপেক্টর মনোহরের কাছে প্রাতিলা থানা থেকে একটি মিসিং রিপোর্টের তথ্য আসে, আর এটি সেই মিসিং রিপোর্ট যা প্রদীপ প্রাতিলা থানায় লিখে গিয়েছিল। ইন্সপেক্টর মনোহর 2টি ট্রেনের নাম আর তারিখ মিলিয়ে দেখে এটা বুঝতে পারে দীপক সেই ট্রেন থেকেই ফুলকে হারিয়ে পুষ্পাকে নিয়ে এসেছিল, কিন্তু প্রাতিলা থানার মিসিং রিপোর্টটিতে ছায়া নামের একটি মেয়ের নাম লেখানো হয়েছে। তাই মনোহর প্রাতিলা থানার ইন্সপেক্টরকে সমস্ত ব্যাপারটা বলে, আপনার পাঠানো মিসিং রিপোর্টটি আমি কিছুক্ষণ আগেই পেয়েছি, আপনি একবার সেই মিসিং রিপোর্টের মেয়েটির ছবি আমাকে পাঠাবেন। এদিকে আমরা পুষ্পাকে দেখি সে রাতের অন্ধকারে বার হয়, আর তার ফোন থেকে পুরনো সিম কার্ডটি বার করে একটি নতুন সিম কার্ড লাগায়, যেটা সে মন্দির যাওয়ার বাহানায় নিয়ে এসেছিল। এরপর সিন শিফট হয়, আর আমাদের এর পরের দিন দেখানো হয় পুষ্পা দীপকের দাদা স্ত্রী পুনমের সাথে কথা বলছিল। কথা বলতে বলতে পুষ্পার হঠাৎই তার হাতের দিকে চোখ পড়ে। সে দেখে তার হাতে তো ছায়া লেখা আছে, যা সে ভুলেই গিয়েছিল। এর কিছুক্ষণ পর দীপক পুষ্পাকে নিয়ে থানায় যায়। ইন্সপেক্টর মনোহর পুষ্পাকে তার নাম, ঠিকানা সব ডিটেলস জিজ্ঞাসা করে, যার অর্ধেক উত্তর পুষ্পা মিথ্যা কথা বলে। ইন্সপেক্টর মনোহর প্রাতিলা থানার পাঠানো মিসিং রিপোর্টটি একবার দেখে আর পুষ্পাকে বলে, তোমার শরীরে কোনো দাগ বা চিহ্ন আছে নাকি? পুষ্পা মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আর তার হাতটি দেখায় যেখানে শ্রেয়া লেখা ছিল। মনোহর বাবু বলে, তোমার নাম পুষ্পা, তাহলে হাতে শ্রেয়া কেন? পুষ্পা বলে, ছোটবেলায় আমার ঠাকুরদা শ্রেয়া বলে ডাকতো, এজন্য আমি হাতে শ্রেয়া লিখেছিলাম। পুষ্পা কথাটিকে সোজা সাপটা ভাবে বললেও মনোহর বাবু বিশ্বাস করে না, তাই পুষ্পার ফটো তুলতে বলে, কিন্তু পুষ্পা বলে, আমি ঘোমটা ছাড়া ফটো তুলবো না। ইন্সপেক্টর মনোহর ঘোমটা তোলার জন্য জোরও করতে পারে না, কারণ ঘোমটা দিয়ে থাকা একটা সম্মানের ব্যাপার, সেটা কেউ তোলার জন্য জোর করতে পারে না। তাই পুষ্পার একটি টিপসই নিয়ে বলে, তুমি আসতে পারো। এরপর ফুলকে দেখি, সে মঞ্জুমাইয়ের সাথে তার বাড়ি আসে। তখন ফুল বলে, তুমি একা থাকো, ভয় করে না তোমার? মঞ্জুমাই বলে, ভাগিয়ে দিয়েছি সবাইকে, বসে বসে শুধু আমার রোজগার করা টাকা দিয়ে খেত, আবার বলতো যে ভালোবাসে তার চাওয়ার অধিকার আছে, তাই একদিন আমিও অধিকার দেখিয়ে দিয়েছি। এর পরের দিন ফুল মঞ্জুমাইয়ের দোকান খুলে আর নিজের বানানো মিষ্টি একটি খাবার দোকানে রাখে। ফুলের বানানো খাবারটি সবার পছন্দ হয়, আর কিছুদিনের মধ্যেই পুরো খাবারটি বিক্রি হয়ে যায়। এভাবেই কিছুদিন যেতে থাকে। এদিকে ইন্সপেক্টর মনোহর পুষ্পার উপর নজর রাখছে।
পুষ্পা কার সাথে কথা বলছে, কি বিক্রি করছে, কোথায় যাচ্ছে সব। ইন্সপেক্টর মানোহার প্রমাণের জন্য পুষ্পার ছবি তুলতে চাইছিল, কিন্তু একটা ছবিতেও পুষ্পার মুখটি বোঝা যাচ্ছিল না। এরপর পুষ্পা বাড়ি এলে দীপকদের ধান ক্ষেতটি ঘুরে ঘুরে দেখছিল। তখন দীপকের বন্ধু গুঞ্জান আসে পুষ্পার সাথে কথা বলতে। পুষ্পা তখন তাকে জিজ্ঞাসা করে সে কি কাজ করে। গুঞ্জান বলে, আমি প্রিন্টার, বিয়ের কার্ড, পোস্টার এসব প্রিন্ট করি। গুঞ্জান পুষ্পার সাথে কথা বলে বুঝে পুষ্পা শিক্ষিত। তখন সেখানে দীপকের বাবা আসে আর গুঞ্জানকে বলে, ধানে অনেক পোকা ধরেছে, কীটনাশক দিতে হবে। পুষ্পা বলে, কীটনাশক তো অনেক বিষাক্ত, ফসলে থাকা পোকাদের মারবে, সাথে ফসলের বৃদ্ধিও কমাবে। ফসলে থাকা পোকাদের মারার অনেক পদ্ধতি রয়েছে, যেমন তেলের ড্রামের বাইরের দিকটা হলুদ রং করে তার ওপর আঠা লাগিয়ে যদি ফসলের ঠিক 1 হাত ওপরে লাগানো যায়, তাহলে পোকাগুলো নিজে থেকেই এসে আঠায় আটকে যাবে, কারণ তারা হলুদ রঙের প্রতি আকর্ষিত হয়। গুঞ্জান পুষ্পাকে এত কিছু জানতে দেখে জিজ্ঞাসা করেই ফেলে, আপনি এত কিছু কিভাবে জানেন? পুষ্পা বলে, আমার বাবা আগে অনেক ফসল চাষ করত, তাই শহর থেকে লোক এসে বলে গিয়েছিল। সিন শিফট হলে দীপককে দেখি সে তাদের এমএলএর কাছে এসেছে ফুলকে খোঁজার জন্য সাহায্য চাইতে, কিন্তু এমএলএ সাহেব তো আলাদাই চালাক, সে দীপককেই কাজে লাগায় আর মঞ্চে বলে বিরোধী দল দীপকের স্ত্রীকে কিডন্যাপ করেছে। শুধু কি দীপকের স্ত্রী হারিয়েছে, লোকতন্ত্র হারিয়েছে, জনতার বিশ্বাস হারিয়েছে, তাই আমরা দীপকের স্ত্রীকে খুঁজে বের করবই। এসব বলে সে মঞ্চ থেকে বের হয়ে যায়। এরপর দীপকের দাদার ছেলে বাবলুকে দেখি, সে পুষ্পার ফোনটি দেখছিল। তখন পুষ্পা ঘরে ঢুকে আর ফোনটা বাবলুর হাতে দেখে তাড়াতাড়ি করে নিয়ে নেয়। বাবলু বলে, এটা লুকিয়ে রেখেছো কেন? আমার মা তোমার মতো করে বাবার ছবি, কিছু খুচরো টাকা লুকিয়ে রাখে। আচ্ছা দাঁড়াও, মাকে গিয়ে বলে আসি। পুষ্পা তখন বাবলুকে থামায় আর বলে, আমি তোমাকে প্রতিদিন গেম খেলতে দেব, কিন্তু এ কথা কাউকে বলবে না। সেদিন রাতেই দীপক তার বন্ধুদের সাথে বসে মদ খাচ্ছিল। তখন তার একটি বন্ধু বলে, ফুলকে হারানোর আজ অনেকদিন হলো, কম খুঁজেছি কি আমরা তাকে? ফুলেরও যদি কোনোভাবে আসার হতো, সে এতদিনে ঠিক ফিরে আসতো, তাই তুই সব ভুলে যা আর পুষ্পার সাথে সংসার করা শুরু কর। দীপকের বন্ধু কথাগুলো স্বাভাবিকভাবে বললেও দীপক ফুলকে বলা প্রত্যেকটি কথা স্বাভাবিকভাবে নিতে পারে না আর তার বন্ধুর সাথে মারামারি লেগে যায়। এদিকে পুষ্পা দীপকের বাড়ি থেকে যাওয়ার জন্য তার জিনিসপত্র নিয়ে বার হয়। তখনই দীপক বাড়িতে ফেরে আর অতিরিক্ত মদ্যপান করার জন্য নিজেকে সামলাতে না পেরে সাইকেল থেকে পড়ে যায়। পুষ্পা দূর থেকে এসব দেখছিল। চোখের সামনে দীপককে পড়তে দেখে পুষ্পা দৌড়ে যায় আর তাকে তুলে ঘরে দিয়ে আসে। দীপক পুষ্পার হাতটা ধরে বারবার ফুল বলতে থাকে। পুষ্পা বুঝে দীপক ফুলকে অনেকটা ভালোবাসে, তাকে সাহায্য করা দরকার, তাই সে আর পালিয়ে যায় না, আবারও ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরের দিন পুনম পুষ্পাকে দেখায় সে বাবলুর ছবি এঁকেছে। পুষ্পা বলে, তুমি তো ফুলকে দেখেছো, তার একটি ছবি আমাকে এঁকে দেবে? পুনম মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। কিছুক্ষণ পর পুনম ছবি এঁকে দিলে পুষ্পা সেই ছবিটি গুঞ্জানকে দেয় প্রিন্ট আউট করার জন্য। এদিকে ইন্সপেক্টর মানোহারের কাছে প্রাতিলা থানা থেকে জায়ার একটি ছবি আসে আর ইন্সপেক্টর মানোহারের সন্দেহ দূর হয়, কারণ সে আগেই বুঝেছিল পুষ্পাই হচ্ছে জায়া, শুধু একটা প্রমাণের দরকার ছিল। প্রমাণ এসেছে, এজন্য মানোহার প্রাতিলা থানার ইন্সপেক্টরকে ফোন করে জানায় জায়াকে পাওয়া গিয়েছে। এরপর সে পুষ্পাকে গ্রেপ্তার করার জন্য আসে। দীপক জানতে চাইলে মানোহর তাকে বলে, তোমরা যাকে পুষ্পা নামে এতদিন জেনে এসেছো তার নাম জায়া। প্রাতিলার প্রদীপ সিং এর সাথে তার বিয়ে হয়, বলতে গেলে শুধু নামেরই বিয়ে ছিল। পরের দিনেই এই পুষ্পা রানী সমস্ত গহনা নিয়ে পালিয়ে যায়। আসলে সে একটি চোর। পুষ্পা বলে, আমি কোনো চোর না। তখন মানোহার বলে, তাহলে কিসের জন্য নিজের নাম পুষ্পা বলেছিলে আর কেনই বা গয়না বিক্রি করে হিমাদ্রি পাটিকে মানি অর্ডার করেছিলে? পুষ্পা তখন কিছুই বলে না, চুপ করে থাকে। দীপক পুষ্পার সম্বন্ধে এত কিছু শুনে আর বিশ্বাস করতে পারে না তাকে। সে এখন ভাবে পুষ্পার জন্যই মনে হয় ফুল হারিয়েছে, তাই তাকে গ্রেপ্তার করতে বলে। আর একটিবারেও পুষ্পার কথা শোনে না। ইন্সপেক্টর মানোহার পুষ্পাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কিছুক্ষণ পর গুঞ্জান আসে আর দীপককে বলে পুষ্পাকে নাকি পুলিশ নিয়ে গেছে। তখন দীপক বলে, ওর নাম পুষ্পা না, জায়া। পুলিশের কাছে যা শুনলাম তাতে মনে হচ্ছে ফুল ওর জন্যই হারিয়েছে। গুঞ্জান বলে, সে তো চায় ফুল ফিরে আসুক, তাই তো আমাকে পোস্টার বানাতে বলেছিল আর প্রত্যেকটি জায়গায় লাগিয়ে দিতে বলেছিল যেন ফুল ফিরে আসে। এদিকে মাঞ্জুমাইয়ের দোকানে কেউ এসে সেই পোস্টারটি দেখায়। পোস্টারে থাকা সমস্ত ডিটেলস ফুলের সাথে মিলে যায়। ফুলেরও মনে পড়ে তার শ্বশুর বাড়ির গ্রামের নাম সূর্যমুখী। তখন তারা দেখে পোস্টারে একটি ফোন নাম্বার আছে যোগাযোগ করার জন্য, তাই স্টেশন মাস্টারের কাছে যায়। স্টেশন মাস্টার পোস্টারে থাকা নাম্বারটিতে বারবার কল করে, কিন্তু ওই দিক থেকে কোনো সাড়া আসে না। স্টেশন মাস্টার বলে, একটি উপায় আছে, কিছুক্ষণের মধ্যেই একটি ট্রেন ছাড়বে যেটা মূর্তি হয়ে যাবে আর এখান থেকে মূর্তি 9টি স্টেশন পার হয়ে
আমি ফুলকে সব বুঝিয়ে ট্রেনে তুলে দিচ্ছি। এদিকে দীপক সেই পোস্টারটি নিয়ে থানায় আসে আর ইন্সপেক্টর মানোহারকে দেখায়। মানোহার তখন পুষ্পাকে ডাকে জিজ্ঞাসা করার জন্য। পুষ্পার বলা কথাগুলো আমাদের একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। পুষ্পা তার মাকে বলে, আমি কৃষিবিজ্ঞান নিয়ে পড়তে চাই, কিন্তু পুষ্পার মা পুষ্পার কোনো কথাই শোনে না, তাকে বিয়ে দিয়ে দেয়। পুষ্পার বিয়ের জন্য তাদের যত জমি ছিল সব বিক্রি করে দিয়েছিল। তবুও কিছু টাকা কম হওয়ায় প্রদীপ সবার সামনে পুষ্পার মাকে অপমান করে। পুষ্পা বলে, এত কিছুর পরেও কিভাবে ভরসা রাখবো, সে আমাকে বিয়ের পর পড়তে দেবে, তাই সব আশা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু দীপক ভুল করে আমার হাত ধরে ট্রেন থেকে নামায়। এত বড় সুযোগ হাতছাড়া করতে কে বা চাইবে। ভাবলাম কৃষিবিজ্ঞান নিয়ে আবারও পড়া শুরু করব। তাই তো গয়না বিক্রি করে মানি অর্ডার করেছিলাম দিদিকে, যাতে কোর্স আর হোস্টেলের ফিস ভরতে পারে। দীপকের বাড়ি থেকেও প্রাইভেট হচ্ছিলাম। একদিন দীপককে দেখলাম সে ফুলকে নিয়ে অনেক টেনশন করে। ভাবলাম তার সাহায্য করা দরকার, তাই তো পোস্টার বানিয়ে প্রত্যেকটি জায়গায় লাগিয়ে দিতে বলেছিলাম, যেন কেউ পোস্টার পড়লে আমার নাম্বারে যোগাযোগ করে। পুষ্পার মনে পড়ে তার ফোনটা তার কাছে নেই, তাই বলে, আমার ফোনটা কেউ দেখেছো নাকি? তখন মানোহার তার ফোনটা বার করে আর দেখে কেউ একজন 12 বার ফোন করেছে। সেই নাম্বারে ফোন করলে জানা যায় তারা ফুলকে ট্রেনে তুলে দিয়েছে। শীঘ্রই ফুল মূর্তি স্টেশনে পৌঁছাবে। দীপক ফুলকে আনার জন্য তার বন্ধুদের সাথে স্টেশনের দিকে ছুটে, সাথে পুষ্পাও। ইন্সপেক্টর মানোহার তখন পুষ্পাকে থামায় আর বলে, চোর নও, কিন্তু বিবাহিত। প্রদীপ থানায় রিপোর্ট লিখিয়েছে, কেস তো ক্লোজ করতে হবে। তখন দীপক পুষ্পাকে ছাড়া যেতে চায় না। তাই পুষ্পা বলে, ফুল যদি আবারও হারিয়ে যায় তাহলে আমার এখানে থাকা বেকার হয়ে যাবে। এজন্য দীপক না চাইতেও তার বন্ধুদের সাথে স্টেশনের দিকে ছুটে। কিছুক্ষণ পর প্রদীপ থানায় আসে পুষ্পাকে নিয়ে যাওয়ার জন্য। পুষ্পাকে নিয়ে এলে সে সবার সামনেই বলে তাকে বাড়ি নিয়ে গিয়ে মারধর করবে, আর পুষ্পার হাত ধরে নিয়ে যেতে থাকে। ইন্সপেক্টর মানোহার তখন তাকে থামায় আর বলে, তুমি থানায় রিপোর্ট করেছো, আমরা পুষ্পাকে খুঁজে তোমার হাতে তুলে দিয়েছি। এখন সমস্যা, সে যেতে চায় না, সে সাবালিকা, তাকে নিয়ে যাওয়ার জন্য জোর করতে পারো না। তাছাড়া থানায় তুমি তার সাথে যেসব করলে, সে যদি আমাদের কাছে রিপোর্ট লেখে তাহলে এক্ষুনি তোমায় জেলে ঢুকতে হবে। এর চেয়ে ভালো ওকে তার মতোই থাকতে দিয়ে তুমি নিজের রাস্তায় যাওয়া শুরু করো। প্রদীপ যেতে যেতে বলতে থাকে, আমি তোমায় দেখে নেব। পুষ্পা মানোহার বাবুকে ধন্যবাদ জানায় তাকে ন্যায় বিচার পেয়ে দেওয়ার জন্য। ইন্সপেক্টর মানোহারও তার গয়নাগুলো ফেরত দেয়। এদিকে দীপক স্টেশনে এসে শুনে ট্রেন একটু আগেই বেরিয়ে গেছে, তাই সামনে স্টেশনে যাওয়ার জন্য ছুটে। তখন ফুল পিছন থেকে দীপক বলে ডাকে। হাজারো ভিড়ের মাঝেও তারা দুজন দুজনকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। এরপর তারা সবাই বাড়ি ফিরে আসে আর পুষ্পাকে দেরাদুন যাওয়ার জন্য বিদায় দেয়।